বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া একটি সংকটময় মুহূর্ত পার করছেন বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য ও চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AZM জাহিদ হোসেন। শনিবার রাতে এভারকেয়ার হাসপাতালের সামনে বিএনপি চেয়ারপারসনের স্বাস্থ্যের সবশেষ অবস্থা নিয়ে এক ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি। বলেন, স্বাভাবিকভাবে বেগম জিয়ার অবস্থার উন্নতি হয়েছে বলা যাবে না, অবস্থা অত্যন্ত জটিল। যদি আল্লাহর রহমতে তিনি এই সংকটময় মুহূর্ত পার হতে পারেন তাহলে সকলে ভালো কিছু শুনতে পাবেন। বিএনপি চেয়ারপারসনের ছেলে ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং পুত্রবধূ ডাক্তার জোবাইদা রহমান বরাবরই খালেদা জিয়ার চিকিৎসার খোঁজ খবর রাখছেন বলেও জানান তিনি। স্বাভাবিকভাবেই ওনার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে এই কথা বলা যাবে না, কিন্তু ওনার অবস্থার অত্যন্ত জটিল এবং উনি একটা সংকটময় মুহূর্ত পার করছেন। যদি আল্লাহ করে উনি চিকিৎসকদের চিকিৎসা প্রচেষ্টা এবং আল্লাহর শেষ মেহেরবানিতে উনি যদি এই সংকটটা উতরে যেতে পারেন আলহামদুলিল্লাহ, তাহলে হয়তো আমরা ভালো কিছু পাবো। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে জামায়াত ইসলামী সহ সমমনা ৮ দলের সঙ্গে বৃহত্তর নির্বাচনী সমঝোতার পথে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। শিগগিরই এ সমঝোতার আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে বলে জানিয়েছেন জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার ও এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন। এনডিভিকে দেয়া সাক্ষাৎকারে তারা এমনটি জানিয়েছেন। নূর হোসেনের রিপোর্ট। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘনিয়ে আসায় জাতীয় রাজনীতিতে তুঙ্গে রয়েছে জোটের আলোচনা। রাজনীতির নানা সমীকরণের পাশাপাশি চলছে ভাঙা গড়ার খেলা। দীর্ঘদিনের আন্দোলনের সঙ্গীদের নিয়ে নির্বাচন করছে বিএনপি। এরই মধ্যে দল বিলুপ্ত করে বিএনপি থেকে নির্বাচন করছে বিএলডিপি। দল থেকে পদত্যাগ করে ধানের শীষের প্রার্থী হচ্ছেন গণ অধিকার পরিষদের সদস্য সচিব রাশেদ খান সহ বেশ কয়েকজন। পর্যাপ্ত আসন না পেয়ে জোটও ছেড়েছে অনেক দল। অন্যদিকে নির্বাচন ঘিরে বৃহত্তর রাজনৈতিক সমঝোতার পথে জামায়াতে ইসলামী সহ সমমনা ৮ দল ও অভ্যুত্থানের নেতৃত্ব দেয়া তরুণদের দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি। চলছে শেষ মুহূর্তের আলোচনা। শিগগির আনুষ্ঠানিক ঘোষণার প্রত্যাশা নেতাদের। সব দলের সাথে যেমন আমাদের আলোচনা চলমান, ইনফর্মাল আলোচনা যেগুলো, সেগুলো এনসিপির সাথেও আলোচনা হয় এবং হচ্ছে। কিছুটা অগ্রগতি। ৮টি দলের মধ্যে আসন সমঝোতা নিয়েও কিন্তু একটু সময় লাগছে। মনোনয়ন তো 29-এ জমা হবে। কালকের মধ্যে আশা করি মোটামুটি আমরা একটা জায়গায় পৌঁছাতে পারবো। আর একটা কথা বলে রাখি, সবসময় জোটবদ্ধ নির্বাচনের আসন বন্টন এবং সমঝোতার ক্ষেত্রে এটা ঘটে থাকে যে এমনও হয় যে মনোনয়ন জমার সময় হয়তো সুরা হলো না, তো একটা আন্ডারস্ট্যান্ডিং হয় যে ঠিক আছে আপনার সাথে আমার বোঝাপড়া হয়নি, তা আপনিও জমা দেন, আমিও জমা দিয়ে দিই। এনসিপির সাথে জামাতে ইসলামীর সামনের নির্বাচনে আসন সমঝোতার বিষয়ে আমাদের আলোচনা চলমান রয়েছে। কিছু রাজনৈতিক প্রশ্ন, রাজনৈতিক পরিস্থিতি, করণীয়, সে বিষয়গুলো নিয়ে আমরা আমাদের মধ্যে কথাবার্তা বলছি এবং আসন বিন্যাসের বিষয়টা কীরকম হতে পারে সে নিয়েও আমাদের মধ্যে কথাবার্তা চলছে। দুর্নীতিমুক্ত ন্যায় বিচার ও সংস্কারের পক্ষে থাকাকে সমঝোতার শর্ত হিসেবে দেখছে জামায়াত ইসলামী। অন্যদিকে সংস্কার ও রাষ্ট্র কাঠামো পুনর্গঠনকে গুরুত্ব দিচ্ছে এনসিপি। বাংলাদেশকে নতুন রূপে সাজাতে আমাদের এখনকার জন্য সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় বাংলাদেশের সংস্কারগুলোকে বাস্তবায়ন করা এবং সেই লক্ষ্যকে মাথায় নিয়েই আমরা আমাদের নির্বাচনী যে পরিকল্পনাগুলো আছে সেগুলোকে আমরা সাজানোর চেষ্টা করছি। আমরা তাদেরকেই জোটে নিতে রাজি। তাদেরকে কথা দিতে হবে যে তিনি এবং তার দল দুর্নীতি করবেন না, দুর্নীতিকে পছন্দ করবেন না। ক্ষমতায় গেলে সোশ্যাল জাস্টিস, সামাজিক ন্যায় বিচার কায়েমের পক্ষে তিনি থাকবেন। এদিকে জামায়াতের সঙ্গে জোট গঠনে আপত্তি জানিয়ে আহ্বায়ককে স্মারকলিপি দিয়েছে জাতীয় নাগরিক পার্টির 30 জন কেন্দ্রীয় নেতা। এরই মধ্যে দল থেকে পদত্যাগ করেছেন যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসনিম জারা। তবে শেষ পর্যন্ত ঐক্যবদ্ধ থাকার আশা করছেন শীর্ষ নেতারা। আমাদের আলোচনা চলমান রয়েছে এখন। নূর হোসেন, এনটিভি নিউজ, ঢাকা। দীর্ঘ 19 বছর পর দলীয় কার্যালয়ে গেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রোববার দুপুরে তিনি গুলশানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে যান। গুলশানের বাসভবন থেকে বের হয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশানের রাজনৈতিক কার্যালয়ের উদ্দেশ্যে রওনা হন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। কঠোর নিরাপত্তা বলয়ের মধ্য দিয়ে তার গাড়িবহর পৌঁছায় গুলশান কার্যালয়ে। দলীয় নেতাকর্মীরা জানান, দীর্ঘ 19 বছর পর এই কার্যালয়ে প্রবেশ করলেন তারেক রহমান।
2017 সালে 111 সরকার খ্যাত মঈনুদ্দিন ফখরুদ্দিন সরকারের সময় গ্রেফতার হয়ে কারাগারে যান তারেক রহমান। তার উপর সেই সময় ভয়াবহ নির্যাতন চালানো হয়। পরে চিকিৎসার জন্য লন্ডনে যান তিনি। শেখ হাসিনার সরকারও তাকে দেশে আসতে দেয়নি। 17 বছর পর দেশে ফেরেন 25 ডিসেম্বর। রোববার দুপুরে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে যান তিনি। কাল বিকেল 5টা পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়া যাবে, তাই শেষ মুহূর্তে অনেক প্রার্থী মনোনয়ন তোলার পাশাপাশি জমা দিয়েছেন। নোয়াখালী 2 আসনের বিএনপির প্রার্থী জয়নুল আবেদিন ফারুক মনোনয়নপত্র জমা দিয়েছেন। দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে তিনি মনোনয়নপত্র জমা দেন। পটুয়াখালী 1 আসনের বিএনপির প্রার্থী আলতাফ হোসেন চৌধুরী মনোনয়নপত্র জমা দিয়েছেন। সকালে জেলা রিটার্নিং কর্মকর্তা শহীদ হোসেন চৌধুরীর কাছে তিনি মনোনয়নপত্র জমা দেন। ব্রাহ্মণবাড়িয়া 3 আসনের বিএনপির প্রার্থী খালেদ হোসেন মাহবুব শ্যামল মনোনয়নপত্র জমা দিয়েছেন। সকালে জেলা রিটার্নিং কর্মকর্তা শারমিন আক্তার জাহানের কাছে তিনি মনোনয়নপত্র জমা দেন। চাঁদপুর 3 আসনে জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপির প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিক। এছাড়া 3 আসনে জামায়াত প্রার্থী শাহজাহান মিয়া মনোনয়নপত্র উত্তোলন করেছেন। আদর্শগত মিল না থাকায় জামায়াত ইসলামীতে যোগ দেবেন না সাবেক ক্রীড়া উপদেষ্টা ও জুলাই আন্দোলনের অন্যতম মুখ আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। এনসিপির সাথে বনিবনা না হলে স্বতন্ত্র নির্বাচন করার কথাও জানান তিনি। আর নির্বাচনের পরপরই সিদ্ধান্ত নেবেন বিএনপি না এনসিপিতে যোগ দেবেন তিনি। দুবাইতে সম্পত্তি বানানোর যে অভিযোগ নানা মাধ্যমে করা হয়েছে তার কোনো ভিত্তি নেই বলেও এনটিভিকে দেয়া সাক্ষাৎকারে দাবি করেন তিনি। রিপোর্ট করেছেন বর্ষণ কবির। জুলাই আন্দোলনে গুমের শিকার হওয়ার পর আসিফ মাহমুদ ফিরেছেন বীরের বেশে। নানা চড়াই উতরাই শেষে তিনি দাঁড়িয়েছিলেন উত্তাল আন্দোলনের মাঠে। সেই প্রতিদানও পেয়েছেন। অন্তর্বর্তী সরকারের অংশ হিসেবে গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি মন্ত্রণালয়ের দায়িত্ব সামলেছেন। উপদেষ্টার পদ ছেড়ে আবার রাজনীতির মাঠে সজীব ভুঁইয়া, কিন্তু এখনও ঠিক করে উঠতে পারেননি কোন রাজনৈতিক দলে অংশ নেবেন তিনি। গন্তব্য যেখানেই হোক না কেন সেটি যে জামায়াত নয় সেটা নিশ্চিত করেছেন আসিফ। নির্বাচনের আগে পোলারাইজেশনগুলো খুব দ্রুত করছে, কিন্তু আমার ক্ষেত্রে আমি ভাবছি না খুব দ্রুত কোনো সিদ্ধান্ত নিতে। কথা বলছি সবার সাথেই, এনসিপির সাথেও কথা হচ্ছে, বিএনপির সাথেও কথা হচ্ছে, এবং অপরাপর রাজনৈতিক দলগুলো থেকেও নানা সময় বলা হচ্ছে আমাকে। না, জামাতের সাথে সেভাবে আলোচনা হয়নি, যেহেতু এটা আদর্শিক একটা ব্যাপার আছে এখানে। তো তবে আমি ভাবছি নির্বাচনের পরেই এ বিষয়ে চিন্তা করব, কারণ অন্যান্য প্রার্থীদের তুলনায় আমরা নির্বাচনী ট্রেনে যেহেতু একটু দেরিতে আরোহণ করেছি, ফলে আমাদের জন্য এখন ডাবল কাজ করতে হচ্ছে। উপদেষ্টা থাকা অবস্থায় বিভিন্ন মন্ত্রণালয় পরিচালনার সময় তার ব্যাপারে নানা দুর্নীতির অভিযোগ করা হয়। দেশ বিদেশ মিলিয়ে আসিফের সহযোদ্ধাদের অনেকেই দাবি করেছেন দুবাইতে সম্পদ গড়েছেন তিনি অবৈধভাবে। আসিফ বলছেন অন্তর্বর্তীকালীন সরকারের অংশ হিসেবে অনেকেই তার শত্রু হয়েছেন, তাই যা ঘটেছে তা রটনার বেশি কিছু নয়। পৃথিবীর কোথাও এই জিনিসগুলো গোপন রাখা আসলে সম্ভব না। আমরা দেখেছি যে আমাদের ইনফ্লুয়েন্সাররা বের করে ফেলছেন, এটা কোনো গোয়েন্দা সংস্থার প্রয়োজন পড়ে নাই, কোনো রেগুলেটরি বডির প্রয়োজন পড়ে নাই। তো আপনারা তো দেখেন অনেক বিখ্যাত ইনফ্লুয়েন্সাররা আমার বিরুদ্ধেও অনেক কিছু চেষ্টা করেছেন, অনেক পয়েন্ট মেক করার চেষ্টা করেছেন, কিন্তু আজ পর্যন্ত কোনো কিছু থাকলে অবশ্যই একটা কথা আছে না যে আকাশে চাঁদ উঠলে সর্বলোকে দেখে। আসিফ আরও ব্যাখ্যা দিয়েছেন গণপ্রতিরক্ষার জন্য যে প্রকল্প তিনি হাতে নিয়েছেন সেটিকে প্রতিবেশী দেশের গণমাধ্যম মিলিশিয়া বাহিনী হিসেবে অপপ্রচার করেছে। সেই সঙ্গে হাদি হত্যাকাণ্ড ও এর পরবর্তীতে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণে অন্তর্বর্তী সরকারের সমালোচনাও করেছেন পদত্যাগী এই উপদেষ্টা। বর্ষণ কবির, এনটিভি নিউজ, ঢাকা। দেশ একটি ক্রান্তিকাল সময় পার করছে উল্লেখ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশকে অস্থির করে তোলার জন্য কিছু মানুষ পেছন থেকে ষড়যন্ত্র করছে। দুপুরে ঠাকুরগাঁওয়ের মানব কল্যাণ পরিষদে আয়োজিত আলেম ওলামাদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। দেশ এখন একটা ক্রান্তিকাল বলতে পারো। বিভিন্ন রকম কথাবার্তা উঠছে, বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে, আন্দোলন হচ্ছে। আপনার কেন জানি না মনে হয় যে দেশকে অস্থির করে তোলার জন্য আবার কিছু সংখ্যক লোক পেছন থেকে কাজ করছে। আমাদের এই সময় খুব সাবধান থাকতে হবে, যা আমাদের আবার কোনো অন্ধকারের দিকে চলে না যায়।
অনলাইনে অপপ্রচারের অভিযোগে দুই ব্যক্তির বিরুদ্ধে মানহানির মামলা করেছেন দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। তবে মামলা পর্যালোচনা করে এ বিষয়ে পরে আদেশ দেবে আদালত। রোববার সকালে ঢাকা সিএমএম আদালতে এই মামলা করেন তিনি। পরে সাংবাদিকদের বলেন, একটি মহল আবারও দৈনিক আমার দেশ পত্রিকাকে বন্ধ করার ষড়যন্ত্র করছে। বলেন, সবার আগে প্রথম আলো ও দ্য ডেইলি স্টার পত্রিকায় হামলা বন্ধের কথা বলেছেন তিনি। অভিযোগ করেন, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে যারা মজলুম ছিল, এখন সেই মজলুমরাই আমার দেশ নিয়ে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। এ সময় নিজেকে নিয়েও শঙ্কার কথা জানান তিনি। তবে সরকারের পক্ষ থেকে নিরাপত্তার কথা বললেও তা প্রত্যাখ্যান করেছেন মাহমুদুর রহমান। মারুফ মল্লিক তিনি অত্যন্ত লজ্জাস্কর, কি বলবো, ঘৃণ্যভাবে আমার দেশের বিরুদ্ধে তিনি বলেছেন যে আমার দেশ এটার পিছনে জড়িত আছে, এই ধরনের একটা ইঙ্গিত তিনি দিয়েছেন তার পোস্টে। এবং আরও একজন, যিনি আবার বাংলাদেশের একটি বৃহৎ দলের একজন খুব প্রভাবশালী নেতা, তিনি আবার সেই পোস্ট সমর্থন করে আরেকটি পোস্ট দিয়েছেন। তার অর্থ হচ্ছে যে তারা মিলিতভাবে আমার দেশ বন্ধ করতে চাচ্ছে। এই দুই ব্যক্তি, আসামি দুইজন আছেন, তারা অপমানিত করেছে আমার দেশ এবং মাহমুদুর রহমান সাহেবকে, এবং যে বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করেছে, বিদ্বেষ সৃষ্টি করার চেষ্টা করেছে, সেটার বিচার চেয়ে আজকে বাদী আদালতে মামলা করেছেন। আদালত মামলাটা দেখেছেন, দেখে 505 ধারার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য কি আদেশ দিতে হবে না আদেশ দেবেন। রাজনৈতিক পৃষ্ঠপোষকতায় দুর্বৃত্ত উদ্যোক্তারা পালিয়ে গেছে বলে মন্তব্য করেছেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান। সকালে মাদারীপুর সদর উপজেলার মহিষেরচর এলাকায় 61 কোটি টাকা ব্যয়ে 20 একর জমি নিয়ে গড়ে ওঠা বিসিক শিল্প নগরীর প্রকল্প এলাকা পরিদর্শন শেষে তিনি একথা বলেন। উপদেষ্টা বলেন, গত 15 বছর ছিল ফ্যাসিবাদের শাসনামল, তাই অর্থনীতি ধ্বংসের পাশাপাশি দেশ গভীর অন্ধকারে নিমজ্জিত ছিল। আগামী 12ই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর যারাই দায়িত্ব পাবেন, দেশের অর্থনীতি এগিয়ে নেয়ার জন্য কাজ করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। বিশ্বখ্যাত স্টেশনারি ব্র্যান্ড ডেইলি ও বাংলাদেশের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান এসিআই এর যৌথ উদ্যোগে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে স্টেশনারি জগতের নতুন এক অধ্যায়ের সূচনা করা হয়েছে। রাজধানীর শেরাটন হোটেলে বিয়ন্ড দ্য অর্ডিনারি, বিয়ন্ড দ্য বাউন্ডারি শীর্ষক থিমে এই লঞ্চিং প্রোগ্রামের আয়োজন করা হয়। এ সময় ডেইলি ইন্টারন্যাশনালের ডিরেক্টর মার্স এবং এসিআই গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর ডক্টর আরিফ উদ্দৌলা সহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা, ব্যবসায়িক অংশীদার এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, এই অংশীদারিত্ব স্টেশনারির ব্যবহারে নতুন মাত্রা যোগ করবে এবং সৃজনশীলতা ও দক্ষতার সীমা ছাড়িয়ে যেতে ব্যবহারকারীদের অনুপ্রাণিত করবে। এদিকে সারা দেশে আগামীকাল বিকেল 5টা পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়া যাবে, তাই শেষ মুহূর্তে অনেক প্রার্থী মনোনয়নপত্র তোলার পাশাপাশি জমাও দিয়েছেন। এ পর্যন্ত সারা দেশে 2780 জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন আর জমা দিয়েছেন 31 জন। বিস্তারিত জীবন আহমেদের ডেস্ক রিপোর্টে। কক্সবাজার 1 আসনের বিএনপির প্রার্থী ও দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ মনোনয়ন জমা দিয়েছেন। রোববার বিকেলে চকরিয়া উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তা শাহিন দেলোয়ারের কাছে তিনি মনোনয়নপত্র জমা দেন। নোয়াখালী 2 আসনের বিএনপির প্রার্থী জয়নুল আবেদিন ফারুক মনোনয়নপত্র জমা দিয়েছেন। রোববার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে তিনি মনোনয়ন জমা দেন। সিনিয়র নেতারা এ সময় তার সাথে ছিলেন। চট্টগ্রাম 5 আসনের বিএনপির প্রার্থী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, 13 আসনে এনডিএম মনোনীত প্রার্থী মোহাম্মদ ইমরান চৌধুরী সহ বিভিন্ন দল ও স্বতন্ত্র প্রার্থীরাও মনোনয়নপত্র জমা দিয়েছেন। শেষ মুহূর্তে মনোনয়ন জমাদানের পাশাপাশি মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বেশ কয়েকজন প্রার্থী। পটুয়াখালী 1 আসনে বিএনপির প্রার্থী আলতাফ হোসেন চৌধুরী মনোনয়নপত্র জমা দিয়েছেন। সকালে জেলা রিটার্নিং কর্মকর্তা শহীদ হোসেন চৌধুরীর কাছে তিনি মনোনয়নপত্র জমা দেন। নাটোর 2 আসনের বিএনপির প্রার্থী রুহুল কুদ্দুস তালুকদার দুলু মনোনয়নপত্র জমা দিয়েছেন। ঢাকা 2 আসনে জামায়াতের প্রার্থী কর্নেল অবসরপ্রাপ্ত আব্দুল হকের পক্ষ থেকে মনোনয়ন উত্তোলন করা হয়েছে। দিনাজপুর 3 আসন থেকে মনোনয়ন তুলেছেন সাবেক মেয়র জাহাঙ্গীর আলম। শরীয়তপুর 3 আসনের বিএনপির প্রার্থী মিয়া নুরুদ্দিন আহমেদ অপু শেষ সময়ে মনোনয়ন তুলেছেন।
সিনিয়র নেতাদের সাথে নিয়ে ফরিদপুরে মনোনয়ন জমা দিয়েছেন ৩ আসনের বিএনপির প্রার্থী চৌধুরী ইউসুফ। ব্রাহ্মণবাড়িয়া ৩ আসনে বিএনপির প্রার্থী খালেদ হোসেন মাহবুব শ্যামল মনোনয়ন জমা দিয়েছেন। সকালে জেলা রিটার্নিং কর্মকর্তা শারমিন আক্তার জাহানের কাছে তিনি মনোনয়নপত্র জমা দেন। চাঁদপুর ৩ আসনে বিএনপির প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিক এছাড়া জামায়াত প্রার্থী শাহজাহান মিয়া মনোনয়নপত্র উত্তোলন করেছেন। জীবন আহমেদ, এনটিভি নিউজ ডেস্ক। জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সীমান্তে কঠোর অবস্থানে বিজিবি। অবৈধ আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ চোরাচালান বন্ধে বিজিবি বদ্ধপরিকর বলেও জানিয়েছেন বিজিবির কাপ্তাই ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাউসার মেহেদী সিগন্যালস। সকালে রাঙামাটির কাপ্তাই উপজেলায় ব্রিফিংয়ে তিনি বলেন, চলতি বছর বিভিন্ন অভিযানে ২৯ জন পাচারকারী আটক এবং অস্ত্র মাদক সহ প্রায় ২৯ কোটি টাকার মালামাল জব্দ করা হয়েছে। অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয় ব্রিফিংয়ে। এই সময় বিজিবির স্থানীয় ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদী হত্যার বিচার দাবিতে ঢাকা সহ অন্য বিভাগীয় জেলাগুলোতে অবরোধ কর্মসূচি পালন করছেন নেতাকর্মীরা। ওসমান হাদী হত্যার বিচারের দাবিতে রাজধানীর শাহবাগে সর্বাত্মক অবরোধ শুরু করেছে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। হাদী হত্যাকাণ্ডের ১০ দিন পার হয়ে গেলেও খুনিদের গ্রেফতারের সরকারের নির্লিপ্ততায় ক্ষোভ প্রকাশ করেন তারা। দুপুরে চট্টগ্রাম নগরীর শাহ আমানত সেতু এলাকায় সড়ক অবরোধ করে অবস্থান নিয়ে বিক্ষোভ করছে ইনকিলাব মঞ্চের কর্মীরা। তাদের সাথে যোগ দিয়েছেন ছাত্র জনতা ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। ফলে গুরুত্বপূর্ণ এই সড়কটিতে তৈরি হয় তীব্র যানজট। দুপুরে খুলনা জেলা প্রশাসক কার্যালয়ের সামনে অনশন শুরু করেছে সর্বস্তরের ছাত্র জনতা ব্যানারের শিক্ষার্থীরা। এদিকে বরিশাল নগরীর কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় মহাসড়কে অবরোধ করে আন্দোলনকারীরা, আর রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অবরোধ করে। এছাড়া ময়মনসিংহ ও রাজশাহীতেও অবরোধ কর্মসূচি পালন করা হয়। সাভার জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। বিকেলে স্মৃতিসৌধে পৌঁছে বীর শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। এ সময় বীর শহীদদের স্মরণে ১ মিনিট নীরবতা পালন করেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। পরে জাতীয় স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন তিনি। এ সময় সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিরা তার সঙ্গে ছিলেন। জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ঘোনাপাড়া সীমান্তে মাত্র ২৪ ঘন্টার ব্যবধানে আবারও বিএসএফের কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা করায় উত্তেজনা দেখা দিয়েছে। শনিবারও তারা একই চেষ্টা করেছিল, পরে বিজিবির বাধায় পতাকা বৈঠকের মাধ্যমে কাঁটাতারের বেড়া নির্মাণ কাজ বন্ধ থাকার পর আজ ভোরে ঘন কুয়াশার মধ্যে বিএসএফ সদস্যরা আবারও কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা চালায়। এতে ওই এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। এই অবস্থায় বিজিবি সদস্যরা ওই সীমান্তে টহল জোরদার করে সতর্ক অবস্থানে রয়েছে। এ বিষয়ে কাল অধিনায়ক পর্যায়ে বিএসএফ ও বিজিবির মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হবে। ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদে মাদ্রাসা ভবনে বিস্ফোরণের ঘটনায় ৩ নারীসহ এ পর্যন্ত ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। দুপুরে তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ তরিকুল ইসলাম। বলেন, হাসনাবাদ এলাকায় ওই বিস্ফোরণের পর ঘটনাস্থল পরিদর্শন ও তদন্তে নামে পুলিশ। জব্দ করা হয় রাসায়নিক মালামালের ড্রাম। পরে ৬ জনকে গ্রেফতার করা হয়। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে ভূমিকম্পে ঝুঁকি মুক্ত বলে মতামত দিয়েছে বুয়েটের কারিগরি পরিদর্শক দল। বুয়েটের সাবেক অধ্যাপক শামীম জেড বসুনিয়ার নেতৃত্বে কারিগরি পরিদর্শক দল বীর প্রতীক, তারামন বিবি ও কামাল উদ্দিন হল পরিদর্শন করেন। কামাল উদ্দিন হলে কিছুটা হেলে পড়ায় ডিটেলস ইঞ্জিনিয়ারিং অ্যাসেসমেন্ট করতে হবে এবং রেকর্ডার ফিটিং ড্রয়িং প্রদান করা হবে। রাজশাহীতে অভিযান চালিয়ে ৫টি আগ্নেয়াস্ত্র, গুলি ও পাইপ গান উদ্ধার করেছে র্যাব। র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তানোর উপজেলার চুনিয়াপাড়া গ্রামে এক পরিত্যক্ত ঘরের নিচ থেকে ২টি বিদেশি পিস্তল, ২টি খালি ম্যাগাজিন, ৫ রাউন্ড পিস্তলের গুলি, ১২টি শর্টগানের গুলি সহ অস্ত্রের খুচরা যন্ত্রাংশ উদ্ধার করা হয়। এদিকে ভোরে চুয়াডাঙ্গার জীবননগর থেকে বিদেশি পিস্তল সহ শোরুমের মালিক গাজী জাহিদ হাসানকে আটক করেছে যৌথ বাহিনী। এনসিপি ও এলডিপিকে সঙ্গে নিয়ে ৮ দলীয় জোট এখন ১০ দলীয় নির্বাচনী জোটে রূপ নিয়েছে। শীঘ্রই দলগুলোর মধ্যে সমঝোতার ভিত্তিতে ৩০০ আসনে একক প্রার্থী দেবে এই জোট। জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান জানান, আরও কয়েকটি দল এই জোটে যুক্ত হওয়ার ইচ্ছা প্রকাশ করলেও বর্তমান বাস্তবতায় আর কাউকে জোটে যুক্ত করা হচ্ছে না।
জোটে কে কত আসন পাচ্ছে তা এখনও চূড়ান্ত হয়নি বলেও তিনি জানান। আরও জানাচ্ছেন জুবায়ের প্রধান। দীর্ঘদিন ধরে জামাতসহ ৮ দল দাবি আদায়ের লক্ষ্যে রাজপথে কাঁধে কাঁধ মিলিয়ে আন্দোলন করে আসছে। জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন, খিলাফত মজলিস, নেজামী ইসলামী পার্টি সহ আন্দোলনরত ৮ দলের নতুন সঙ্গী এনসিপি ও এলডিপি। নতুন 2 দলকে সাথে নিয়ে 10 দলীয় নির্বাচনী জোটের ঘোষণা দেন জামাত আমির। আজকে আরও 2টি দল আমাদের সাথে সম্পৃক্ত হয়েছেন। জনাব কর্নেল অলি আহমদ বীর বিক্রমের নেতৃত্বে এলডিপি এবং এনসিপি। এটা আমাদের একটি মজবুত নির্বাচনী সমঝোতা। সারা বাংলাদেশের 300 আসনে আমরা বসে নিজেদের মধ্যে আলাপ আলোচনার মধ্য দিয়ে বিভিন্ন আসন আমাদের মধ্যে আমরা নির্ধারণ করেছি। জামাত আমির বলেন, আলাপ আলোচনার মাধ্যমে বিভিন্ন আসনে সমঝোতা হয়েছে। বেশ কয়েকটি দল সমঝোতার আগ্রহ দেখালেও নতুন করে কাউকে যুক্ত করা সম্ভব হচ্ছে না। আমাদের আসন সমঝোতা অলমোস্ট কমপ্লিট। সামান্য একটু বিষয় যেগুলো রয়েছে আমরা আশা করছি এইটা নমিনেশন ফাইল করার পরপরই আমরা সেটাও ইনশাল্লাহ আলাপ আলোচনার ভিত্তিতে সুন্দরভাবেই সমাধান করতে পারবো। আপনারা দোয়া করবেন, এই ক্ষেত্রে কোনো সমস্যা হবে না। এই ব্যাপারে আমরা খুবই আস্থাশীল। নির্বাচনের মাধ্যমে জাতি দীর্ঘস্থায়ী মুক্তির দিকে আগাতে চায় জানিয়ে জামাত আমির অঙ্গীকার করেন, সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করতে সর্বোচ্চ সহযোগিতা করবে সমঝোতার 10 দল। জুবায়ের প্রধান, এনটিভি নিউজ, ঢাকা। প্রথমবারের মতো গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অফিস করেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সেখানে দলের সিনিয়র নেতাদের সাথে বৈঠক করেন তিনি। এই কার্যালয় থেকে রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করবেন তারেক রহমান। এতে উচ্ছ্বসিত বিএনপি নেতারা। নির্বাচনে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সরাসরি উপস্থিতি জনগণের মধ্যে সাড়া ফেলবে বলে মনে করেন তারা। ইমরুল হাসানের রিপোর্ট। ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তনের ৪র্থ দিন গুলশান কার্যালয়ে পা রাখলেন তারেক রহমান। সেখানে পৌঁছালে তাকে অভ্যর্থনা জানান দলের নেতারা, শুভেচ্ছা বিনিময় করেন সবার সাথে। এরপর দলের স্থায়ী কমিটির সদস্যদের নিয়ে 2 তলায় চলে যান তারেক রহমান। সেখানে তাদের সাথে মতবিনিময়ে বসেন তিনি। উঠে আসে নির্বাচন সহ দলের সাংগঠনিক নানা বিষয়। আমরা নির্বাচন সংক্রান্তই যে সকল বিষয় আশয় আছে এগুলো নিয়ে আমরা আলাপ আলোচনা করেছি এবং আমরা নির্বাচন কমিশনকে সহযোগিতা করার জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি। আর আজকে কোনো আনুষ্ঠানিকভাবে কিন্তু মিটিং হয়নি। আজকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অফিসে এসেছে, আমরা স্থায়ী কমিটির মেম্বাররাও ছিলাম, অন্যরাও ছিল। আমরা ওখানে বসে এতক্ষণ পর্যন্ত সাংগঠনিক, দেশের গণতন্ত্র, দেশের আগামী দিনে নির্বাচন, এইসব ব্যাপারে আলাপ আলোচনা করছি। ১/১১ পট পরিবর্তনের পরে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্য এই কার্যালয় খোলা হয় ২০০৮ সালের নির্বাচনের আগে। তবে তার আগেই নির্বাসিত জীবন শুরু হয় তারেক রহমানের। রোববারই প্রথমবারের মতো এখানে গেলেন তিনি। তার উপস্থিতি দলের সাংগঠনিক কাজে গতি আনবে বলে মনে করেন দলের সিনিয়র নেতারা। তিনি যখন সামনে আসছেন, আমাদের নেতা কর্মীদের মনোবল বলেন আর যেটাই বলেন অথবা কমিটমেন্ট বলেন, সেটাও অনেক বড় হয়ে গেছে, অনেক উচ্চ মার্গে গেছে। নেতা হিসেবে উনি এখানে এসেছেন, কোটি মানুষ ওনাকে স্বাগত জানিয়েছেন এবং প্রথমবারের মতো আজকে আমাদের ওনার চেয়ারপারসনের অফিসে উনি আসছেন এখানে। এটা তো অনেক বেশি আমাদের জন্য বড় পাওয়া এবং আনন্দের বিষয়। এবং আমাদের ফিলিং, অনুভূতিটা আপনারা বুঝতেই পারছেন। অনেক দিন পরে সামনাসামনি বাংলাদেশ সম্বন্ধে আলোচনা করছি, বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করছি, রাজনীতি নিয়ে আলোচনা করছি। এখন তো বেশিরভাগ সময় ওনাকে কাটাতে হবে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে, বিভিন্ন জায়গায় ওনাকে যেতে হবে। তো নির্বাচনী কার্যক্রম শুরু হয়ে যাচ্ছে, তো সুতরাং উনি অফিসে যেয়ে হয়তো বেশি সময় বাইরে দিতে হবে। কার্যালয়ের 2 তলা চেয়ারপারসনের কক্ষের পাশেই তারেক রহমানের চেম্বার তৈরি করা হয়েছে। ভারপ্রাপ্ত চেয়ারম্যানের জন্য আলাদা কক্ষ তৈরি করা হয়েছে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়েও।
ইমরুল হাসান, এনটিভি নিউজ, ঢাকা। জাতীয় নাগরিক পার্টি এনসিপি থেকে পদত্যাগ করেছেন যুগ্ম আহ্বায়ক তাজনুভা জাবিন। দুপুরে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এই পদত্যাগের কথা তিনি জানান। জামায়াত ইসলামীর সাথে এনসিপির আসন সমঝোতার প্রসঙ্গ টেনে তাজনুভা জানান, এটা হজম করে তিনি মরতেও পারবেন না। এর আগে ঢাকার ১৭ আসন থেকে তাকে দলের প্রার্থী হিসেবে ঘোষণা করেছিল এনসিপি। এখন তিনি এই আসন থেকে নির্বাচন করবেন না বলেও ফেসবুক পোস্টে জানান এনসিপি থেকে পদত্যাগ করা এই নেতা। জামায়াতের সাথে নির্বাচনী জোট করার প্রতিবাদে গতকাল দল থেকে পদত্যাগ করেন এনসিপির আরেক নেতা ডাক্তার তাসনিম জারা। জামায়াতের সাথে জাতীয় নাগরিক পার্টির নির্বাচনী জোটের প্রভাবে দু একজন এনসিপি নেতার পদত্যাগের কারণে দলে কোনো প্রভাব পড়বে না বলে মন্তব্য করেছেন এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন। ঢাকার সিএমএম আদালতে আওয়ামী লীগের আমলে তার বিরুদ্ধে হওয়া 2 মামলার জামিন পেয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি। এ সময় আক্তার বলেন, জামায়াতের সাথে ঐক্যমত্য কমিশনের বিষয়ে বিভিন্ন বিষয়ে আগেই ঐক্যমত হয়েছিল, তাদের সাথে নির্বাচনী জোটের বিষয়ে আলোচনা চলছে বলেও জানান তিনি। যা কিছু হচ্ছে তা গণতান্ত্রিক পদ্ধতিতেই এগিয়ে যাচ্ছে। আক্তার বলেন, শুধু নির্বাচনকে কেন্দ্র করে নয়, সুদূর প্রসারী দলের ভবিষ্যৎ চিন্তা করেই এনসিপি তাদের রাজনৈতিক কর্মপন্থা নির্ধারণ করে কাজ করছে। জাতীয় নাগরিক পার্টি বা নাগরিক কমিটি হওয়ার সময়কালের এই সময়টাতেই অনেকেই আমাদের দলে অন্তর্ভুক্ত হয়েছেন, হয়তো অনেকে পদত্যাগও করেছেন, কিন্তু এটা একটা রাজনৈতিক দলের বিকাশের ক্ষেত্রেই পদত্যাগ বা যোগদান করা এটা খুবই স্বাভাবিক একটা ঘটনা প্রবাহ। আমরা পার্টির যারা নেতৃত্ব আছি, পার্টির যারা সাধারণ সদস্যরা যারা আছি, আমরা পার্টির সিদ্ধান্তের প্রতি আমরা অটল থাকব। আগামী সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে সব ধরনের সাইবার নিরাপত্তা নিশ্চিত করতে জাতীয় সাইবার সুরক্ষা এজেন্সিকে নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় সাইবার সুরক্ষা কাউন্সিলের সভায় তিনি এই নির্দেশনা দেন। এ সময় প্রধান উপদেষ্টা বলেন, আগামী নির্বাচনকে কেন্দ্র করে তথ্য প্রযুক্তিগত সক্ষমতা বাড়াতে হবে এবং সব ধরনের সাইবার অপরাধকে কঠোরভাবে মোকাবিলা করতে হবে। তিনি বলেন, সরকার সব ধরনের নাগরিক সেবাকে অনলাইন প্ল্যাটফর্মে নিয়ে আসার চেষ্টা করছে। ইতিমধ্যেই অনেক সেবা দেশে ও বিদেশে অনলাইনে দেওয়া হচ্ছে। এসব সেবাকে সুরক্ষিত ও নির্বিঘ্ন রাখতে হলে সাইবার নিরাপত্তা জোরদার করা জরুরি। নাগরিক সেবার খাতগুলোকে বিশেষ গুরুত্ব দিয়ে বিবেচনা করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেন প্রধান উপদেষ্টা। অন্তর্বর্তী সরকারের মেয়াদের ভেতরেই শহীদ ওসমান হাদির হত্যাকাণ্ডের বিচার হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। অন্যদিকে পুলিশ জানিয়েছে, হাদি হত্যা মামলার মূল অভিযুক্ত ফয়সাল দেশ ছেড়ে ভারতে পালিয়েছে। তবে খুনিদের দেশ থেকে পালিয়ে যেতে সহায়তাকারী 2 জনকে ভারতের মেঘালয় থেকে গ্রেফতার করেছে সেখানকার পুলিশ। রিপোর্টে জানাচ্ছেন শফি মাহমুদ সাগর। শহীদ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে শুক্রবার জুমার নামাজের পর থেকে শাহবাগে অবস্থান নেয় সর্বস্তরের জনতা। 3 দিন ধরে শাহবাগে অবস্থান কর্মসূচির পাশাপাশি ইনকিলাব মঞ্চের আহ্বানে আজ সারা দেশের বিভাগীয় শহরগুলোতেও সর্বাত্মক অবরোধ পালিত হচ্ছে। এমন পরিস্থিতিতে শহীদ ওসমান হাদি হত্যার তদন্তের সর্বশেষ অগ্রগতি জানাতে সংবাদ সম্মেলন করে পুলিশ। ডিএমপির অতিরিক্ত কমিশনার জানান, হাদির খুনিদের সহায়তাকারী 2 জনকে গ্রেফতার করেছে ভারতের মেঘালয় পুলিশ। এখন পর্যন্ত এই হত্যাকাণ্ডে মোট গ্রেফতার 11 জন। 2 জনকে মেঘালয় পুলিশ অ্যারেস্ট করছে, এটা কিন্তু আমাদের ইনফরমাল কমিউনিকেশনের ফলশ্রুতিতে, এবং আমরা এই তদন্তের এই যে রুট দিয়ে গেছে, কে তারে পার করলো, এই তথ্যগুলো যখন তাদের সাথে শেয়ার করছি, তারাও এটা তদন্ত করে দেখছে। সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটি বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিফিংয়ে জানান, সরকার হাদি হত্যাকাণ্ডের ন্যায় বিচার নিশ্চিতে বদ্ধপরিকর। অভিযোগ করেন, ফ্যাসিস্টের দোসর ও সন্ত্রাসীরা তদন্তে ব্যাঘাত তৈরি করছে। এই হত্যাকাণ্ডের পিছনে কারা জড়িত রয়েছে তা উদ্ঘাটনের জন্য আইন শৃঙ্খলা বাহিনী জোর প্রচেষ্টা অব্যাহত রয়েছে। ইতিমধ্যে মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনাল স্থানান্তর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই জঘন্য হত্যাকাণ্ডের ঘটনায় দ্রুততার সাথে ন্যায় বিচার নিশ্চিতে আমাদের সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত রহিয়াছে। আমরা যেন এমন কোনো কাজ না করি যা আমাদের শত্রুপক্ষকে শক্তিশালী করবে এবং হাদি হত্যার বিচার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করবে।
মামলার তদন্ত শেষের দিকে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আগামী 7 জানুয়ারির মধ্যে শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডের মামলার চার্জশিট দেওয়া হবে। শফি মাহমুদ সাগর, এনটিভি নিউজ, ঢাকা। এদিকে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি হত্যাকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্ট 2 সন্দেহভাজনের ভারতীয় অবস্থানের বিষয়টি নাকচ করে দিয়েছে মেঘালয় পুলিশ ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। রোববার ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস জানায়, বাংলাদেশ পুলিশের দাবিকে বিভ্রান্তিকর বলে দাবি করেছেন দেশটির নিরাপত্তা কর্মকর্তারা। বাংলাদেশ পুলিশের সঙ্গে মেঘালয় পুলিশের আনুষ্ঠানিক কিংবা অনানুষ্ঠানিক কোনো যোগাযোগ হয়নি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। 2 অভিযুক্তের কাউকে গারো পাহাড় এলাকায় শনাক্ত কিংবা গ্রেফতার করা হয়নি বলেও জানিয়েছে মেঘালয় পুলিশের এক জ্যেষ্ঠ কর্মকর্তা। বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ ঘিরে ভারতের বক্তব্যকে কঠোর ভাষায় প্রত্যাখ্যান করেছে বাংলাদেশ। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের সাম্প্রতিক মন্তব্যকে ভুল, অতিরঞ্জিত ও উদ্দেশ্য প্রণোদিত বলে আখ্যা দিয়েছে অন্তর্বর্তী সরকার। রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, বিচ্ছিন্ন কিছু অপরাধমূলক ঘটনাকে পরিকল্পিতভাবে সংখ্যালঘু নিপীড়ন হিসেবে উল্লেখ করে বাংলাদেশ বিরোধী মনোভাব উস্কে দেওয়া হচ্ছে ভারতে। এতে দেশটির কিছু মহলের পক্ষপাত দুষ্ট ভূমিকার অভিযোগও তোলা হয়। বিবৃতিতে আরও বলা হয়, যার মৃত্যুর প্রসঙ্গ উল্লেখ করা হয়েছে তিনি একজন তালিকাভুক্ত অপরাধী ছিলেন এবং ঘটনাটি ছিল একটি সাধারণ অপরাধমূলক কর্মকাণ্ড যার সঙ্গে সংখ্যালঘু নির্যাতনের কোনো সম্পর্ক নেই। এ ধরনের বিভ্রান্তিকর প্রচার বন্ধ করে পারস্পরিক আস্থা বজায় রাখার আহ্বান জানানো হয় বিবৃতিতে। ভারতীয় সুতা আমদানির আগ্রাসনে নিঃশেষের পথে দেশের টেক্সটাইল শিল্প, এমন অভিযোগ করে বাংলাদেশ টেক্সটাইলস মিলস অ্যাসোসিয়েশন বিটিএম এর সভাপতি শওকত আজিজ রাসেল বলেছেন, ভারতীয় সুতার উপর অতি নির্ভরশীলতা দেশীয় শিল্পের জন্য ধ্বংস ডেকে আনবে। দুপুরে রাজধানীর গুলশান ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি জানান, দেশীয় উৎপাদন খরচের তুলনায় 30% কম দামে ভারত থেকে সুতা আমদানি হচ্ছে। গত 1 বছরে আমদানি বেড়েছে 137%। বিটিএম এর সভাপতি বলেন, এ কারণে পুঁজি হারিয়ে এরই মধ্যে বন্ধ হয়ে গেছে 50টি সুতার কারখানা। অন্য কারখানাগুলোও সংকটে রয়েছে। সংগঠনটির সভাপতি জানান, সংকট উত্তরণে সুতা বিক্রিতে 10% নগদ প্রণোদনা ও ব্যাংক ঋণের সুদ হার কমানোর পাশাপাশি এ খাতের ব্যাপারে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে।